আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আহ সত্যি বলতে অনেকদিন পরে তোমাদের মাঝে বিজ্ঞান বইয়ের কোনো একটা অধ্যায় আলোচনা করতে আসলাম। যদিও বেশ কিছু সময় হলো শুধু গণিত নিয়ে আলোচনা হচ্ছিল। তবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সিফাত চৌধুরী নামের একজন, যে তোমাদের মতোই হয়তোবা ছাত্র বা কোনো গার্জিয়ান হইতে পারে। তো যাই হোক, ওনার জন্য আমি এই ক্লাসটা সবার আগে নিচ্ছি আর কি। তো এই ক্লাসটা করার আগে কিছু কথা ক্লিয়ার করি, যে যারা আশা রাখতেছো যে খুব সংক্ষিপ্ত সময়ে হয়তোবা অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর করব, এমন চিন্তা থাকলে এই ক্লাসটা তোমার জন্য না। আমি এই ক্লাসে মূলত তোমাদের চতুর্থ শ্রেণীর জন্য যে নতুন নতুন শব্দ, এখানে অনেক বিষয় আছে মুখস্থ করে পড়লেই হয়তোবা পার পাওয়া সম্ভব, কিন্তু আমার এই ক্লাসটাতে যে যে শব্দ বোঝা প্রয়োজন আমাদের, সেই শব্দগুলো আমরা খুব ভালোভাবে শিখব, এবং ওইখান থেকে আলোচনা শেষ করে আমরা আবহাওয়া অধ্যায়ের যা যা পড়তে হবে সেগুলো গুরুত্বপূর্ণ জিনিস যেমন দেখায় দিব, একই সাথে তোমাদের প্রশ্নগুলোর উত্তরও দিব। তার মানে এই অধ্যায়টা শুধু রিডিং পড়ব এবং মুখস্থ করে চলে যাব এরকম হওয়ার কোনো সুযোগ নেই। এই অধ্যায়টা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আহ, একদম সরাসরি কাজে লাগাইতে পারবো, এই ইনফরমেশন গুলাকে কাজে লাগায়। তো প্রথমত, অধ্যায়ের নাম হচ্ছে আবহাওয়া। এখন এই আবহাওয়া বলতে কি বুঝি এটা আমাদের আইডিয়া থাকতে হবে। সংক্ষেপে যদি বলতে চাই, ধরো আমাদের আজকের দিনটা বেশ গরম ছিল, তার মানে আজকের দিনের আবহাওয়া গরম। আবার যদি খুব বৃষ্টি হইতো বা খুব হোক কম হোক বা আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তাহলে ওয়েদার কেমন ছিল? এই যে বৃষ্টিময়, মানে আমাদের যে স্বল্প সময়ের আশেপাশের যে অবস্থা, এটাই হচ্ছে আবহাওয়া। এখন এখানে দেখো, এই নামটার সাথেই খেয়াল করো যে হাওয়া। হাওয়া মানে কি বলতো? বাতাস না? বাতাস বা বায়ু। তো আবহাওয়া শব্দটাতে আমরা বায়ু নামক একটা জিনিস দেখতে পাচ্ছি। তো এই বায়ু সম্পর্কে বা বায়ুর সাথে আবহাওয়ার বেশ ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। তো অনেক কথাই বললাম, জাস্ট শুরুতে এটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আবহাওয়া কি। তবে তুমি যদি পরীক্ষার খাতায় এভাবে লেখো যে আবহাওয়া কিছুই না, জাস্ট আশেপাশের অবস্থা, এইভাবে লিখলে হবে না। সুন্দর সংজ্ঞা আকারে যদি লিখতে চাও, তাহলে লিখতে পারো এইভাবে যে, ধরো আবহাওয়া আসলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিদিন যা ঘটে তার একটা সমষ্টি। তাহলে সুন্দরভাবে তোমরা নোট করে নাও। আমি আরেকবার রিপিট করছি, আবহাওয়া হলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিদিন যা ঘটে তার একটা সমষ্টি। বায়ুমণ্ডল বানানটা দেখে নাও। আচ্ছা, আমি প্রত্যেকটা জিনিস আহ এইখানে লিখলে সময় যাবে দেখে আমি লিখছি না, তবে তোমরা নিজেদের মতো করে সুন্দর করে হচ্ছে লিখে নাও, অথবা এই ভিডিওটার কমেন্ট চেক করবা। এইখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলা ছোট্ট ছোট্ট প্রশ্ন আকারে নিচে কমেন্টে দিয়ে রাখবো, তো অবশ্যই চেক করবা। এবং আমি যে অংশটুকু দিব এটা অবশ্যই খাতাতে নোট করে বারবার পড়বা, হ্যাঁ? আর কোনো কিছু না বুঝলে অবশ্যই জানাবো। আচ্ছা, যাই হোক, তাহলে আবহাওয়া হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিদিন যা ঘটে তার একটা সমষ্টি। তো এই আবহাওয়া বোঝার জন্য, মানে আজকে বৃষ্টি হবে, রোদ হবে, না আম, ঘূর্ণিঝড় হবে, না মানে কি অবস্থা সৃষ্টি হবে, সেগুলো বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য করলেই হবে। তো সেগুলো ধরো বৃষ্টি, ঝড়, মেঘ, বাতাস, মানে এই যে এই জিনিসগুলা দেখে তো আমরা এমনি সহজেই দেখতে পারি যে মেঘ কেমন অবস্থা। যদি তুমি হচ্ছে যেগুলা দিন বৃষ্টি হয়, দেখবা তার আগে মেঘটা হচ্ছে কেমন একটু কালচে কালচে দেখা যায় না, মানে ধূসর কালার যেটাকে বলে। তো তার মানে কি, ওই রকম দেখলে বুঝতে পারবা আজকের আবহাওয়া কেমন হইতে পারে, বৃষ্টি হইতে পারে। তো এরকম আরো কিছু ব্যাপার আছে। সত্যিকার অর্থে সবকিছুই নির্ভর করে অলমোস্ট, একদম যদি এক কথাতে বলি, সেটা হচ্ছে তাপমাত্রার উপর। অর্থাৎ আমাদের যে আবহাওয়া কেমন হবে, এই তাপমাত্রা আবার কে দেয়? এই যে এই দুষ্ট ছেলেটা, ছেলে না মেয়ে তা জানি না, সূর্য দেয় আর কি। তো এই যে সূর্য, এই সূর্য থেকে যে তাপ আসে, এটার উপর নির্ভর করে পৃথিবীতে কেমন কি আবহাওয়া হবে। তুমি যদি একদম চিন্তা করো যে কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এই সূর্য বা সূর্যের আলো বা এর তাপ। তাহলে এটা যেহেতু বলেই ফেললাম, তাহলে আমরা ধরে নিতে পারি যে
আমাদের এটা দেখো, এটার মূল কারণটা কি? সূর্য কিন্তু সকল শক্তির উৎস। তো এই জিনিসটার ব্যাখ্যা দিলে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু আপাতত ওইদিকে যাব না। কারণ আমাদের আবহাওয়া জিনিসটা বুঝতে হবে, এই জন্য আমরা হচ্ছে প্রথমে আগে বোঝার চেষ্টা করি সূর্যই কেন সবকিছুর মূলে হইলো। আমি তো একটা কথা বললাম আর সেটা বললেই মেনে নিতে হবে, ব্যাপারটা এমন না। তোমাদের তো জিনিসগুলা হচ্ছে সত্যিকারে জানতেও হবে যে আমি সঠিক বলতেছি কিনা। তো সূর্য হচ্ছে শক্তির মূল উৎস, এই কথাটা আপাতত জন্য আমরা ধরে নিই যে আমি ঠিক বলতেছি। তো এরপরে দেখো, এই সূর্য থেকে যে আলো বা তাপ আসে এটাই তো পৃথিবীকে গরম করে, তাই কি না? তো এখন ঘটনা হচ্ছে, এ কি সমানভাবে সব জায়গাতে গরম করতে পারে? অর্থাৎ পৃথিবীর সব জায়গাতে কি একই তাপমাত্রা? উত্তর হচ্ছে খুবই সহজ, যে না। তুমি যদি খেয়াল করো যে আহ, যে কোনো একটা জায়গাতে ধরো, এটা একটা রাস্তা, তো তুমি রাস্তার মাঝখানে দাঁড়াইছো, এইখানে তোমার কেমন গরম লাগবে? আর একটা গাছ আছে এইখানে, ঠিক এই গাছের নিচে ছায়াতে রাস্তার ধারে তুমি দাঁড়ায় আছো, তোমাকে কি একই পরিমাণ গরম লাগবে? উত্তর হচ্ছে না। তার মানে কি, সূর্য পৃথিবীর সব জায়গাকে একইভাবে সমানভাবে গরম করতে পারে না। মানে তাপমাত্রাটা ভ্যারি করে, অর্থাৎ চেঞ্জ হয়, প্লেস টু প্লেস ভ্যারি করে। হইতে পারে যে হচ্ছে কোথাও ঠান্ডা বেশি, কোথাও গরম বেশি। তো এই যে এই ব্যাপারগুলা, এগুলো সবই নির্ভর করে হচ্ছে তোমার সূর্যের তাপমাত্রা কি পরিমাণ পৃথিবীতে আসতে পারতেছে। এখানে কেন ঠান্ডা হইলো? এই গাছ কি কিছুটা তাপমাত্রা নিজে শোষণ করতেছে, যার ফলে নিচের অংশতে তাপটা কম পৌঁছাচ্ছে। ঠিক এই রকম চিন্তা করতে পারো সমুদ্র। সমুদ্রে তো যে পানি, তো এখানে কি খুব দ্রুত গরম করতে পারবে? পানি তুলনামূলক কিছুটা ঠান্ডা হয় না? তো পানি বা, এখন তুমি চিন্তা করো মরুভূমি, আমরা তো সবাই মরুভূমি নাম শুনছি, যে মরুভূমিতে অনেক বালি থাকে। তো সে বালি কি খুব দ্রুতই গরম হয়ে ওঠে, যার কারণে কি মরুভূমির তাপমাত্রা অনেক বেশি হয়। আমরা তো এগুলা কিছুটা জানি, তাই না? তো এই যে ব্যাপারগুলো, যে মরুভূমিতে গরম আবার কোথাও ঠান্ডা, এই ব্যাপারগুলো কেন? এর মূল কারণ হচ্ছে সূর্য। তো আমি জানি তোমরা হয়তোবা অনেকে অনুভব করতেছো, স্যার এগুলা কি পড়াচ্ছে, আবহাওয়া অধ্যায়ের এখনো একটা লাইনও পড়েনি, কিন্তু কোথাও গরম ঠান্ডা কি পড়তেছে না পড়তেছে এগুলো শুনে আমরা কি করব? একটু যাদের ধৈর্য আছে তারা ধৈর্য নিয়ে ক্লাসটা দেখো, আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আবহাওয়া কি এটা যদি আমি লাইন বাই লাইন পড়া শুরু করি, হয়তোবা তোমরা এখন পড়বা, ভবিষ্যতে ভুলে যাবে। কিন্তু আমি তোমাদেরকে একটা সিনারির মধ্যে আনার চেষ্টা করতেছি, যেখানে তুমি নিজে অনুভব করতে পারবা আবহাওয়া জিনিসটা কি, এটা কিসের উপর নির্ভর করে। তো এই ব্যাপারগুলোর জন্য এত কিছু বর্ণনা করতেছি। চিন্তা করিও না, তোমার বইয়ের পড়াগুলো আমি পড়াবো। আচ্ছা, যাই হোক। তো এই যে বিষয়টা, যে সূর্য থেকে তাপটা সমানভাবে পৌঁছায় না, এই কথাটা মনে রাখতে হবে, হ্যাঁ? মানে হয়তোবা সূর্য চেষ্টা করতেছে পৃথিবীতে সমানভাবেই তাপ পড়ুক, কিন্তু আমাদের গাছপালা আছে, বিভিন্ন জায়গাতে মাটি এক এক রকম, কোথাও পানি, এই যে তারতম্যর কারণেই মূলত বলা যায় যে সব জায়গায় তাপ সমান পরিমাণ পৌঁছাক না পৌঁছাক, সব জায়গায় তাপমাত্রাটা এক না। সূর্য যতই চেষ্টা করুক না কেন সমানভাবে সবাইকে তাপ দেওয়ার, কিন্তু এখানে বিভিন্ন বাধা বা বিভিন্ন কিছুর কারণে আমরা দেখলাম কি সবখানে তাপমাত্রা একই রকম থাকে না। তো এই যে সমানভাবে গরম হয় না, এক এক জায়গায় এক এক ভাবে শোষণ হয়, এটা হচ্ছে আবহাওয়া পরিবর্তনের জন্য মূল দায়ী। এটা তো মূল দায়ী বলতেছি, কিন্তু সেটাও কেন সেটাও একটু বোঝার চেষ্টা করি। দেখো, আচ্ছা, আম, আমাকে একটা কথা বলো, তোমরা কি এই জিনিসটা সম্পর্কে পরিচিত যে আমরা যদি কোথাও মানে তাপ দেই আর কি কোনো গ্যাসে, তখন সেই গ্যাসটা এক্সপ্যান্ড করে, অর্থাৎ আহ, তোমরা এই বয়সে বুঝবা কি না তাও চেষ্টা করে দেখি। যে ধরো, এগুলো হচ্ছে ছোট ছোট গ্যাসের কণা, হ্যাঁ? এগুলো গ্যাস। এগুলো হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট যে বৃত্তগুলো আঁকাচ্ছি, এগুলো সব হচ্ছে কি, জুম করতেছি, সমস্যা নেই, দেখো এখন ভালোভাবে দেখো। তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই গ্যাস। তো এই গ্যাসগুলো তোমার এইরকম আছে, হ্যাঁ? এখন আমি কি করলাম, যে এটা পুরা পাত্র জুড়ে আছে, বুঝছো? তো আমি যদি কোনোভাবে আগে কিছুটা আরো দিয়ে দিই, হ্যাঁ? ধরো এরকম, হ্যাঁ? আমি যদি এখন এখানে তাপ দেই, ধরো এটা হচ্ছে তাপ, মানে এই দিক থেকে আমি গ্যাসের চুলা বা কোনো কিছুর মাধ্যমে তাপ দিচ্ছি, তখন এটা আর এইরকম থাকে না, ওরা পুরাটা ছড়ায়, মানে খুব দ্রুত একে অপর থেকে দূরে চলে যায়, বুঝছো? দূরে চলে যায় মানে কি,
বেশি জায়গা নিবে। এখন এটা তো একটা পাত্রের মধ্যে আছে দেখে, মানে একটা বক্সের মধ্যে আছে দেখে হয়তো বা সর্বোচ্চ এই কানি মানে একে অপর থেকে দূরে চলে যায়। আর এখন আমাদের পৃথিবীর ঘটনা কি বলতো? পৃথিবীতে তো বাতাস আছে, এটা তো আমরা সবাই জানি। তো এই যে বাতাস মানে বায়ু। তো এই বায়ুর কণাগুলো যদি এইরকম চিন্তা করো যে সব জায়গাতেই আছে, তো যখন তাপমাত্রা বেশি হবে, এগুলাতে যখন হিট অনেক বেশি হবে, হ্যাঁ, ধরো তাপমাত্রা অনেক বেড়ে গেছে, তখন কি হবে জানো? এই বাতাসের কণাগুলো একটা অপরটা থেকে অনেক দূরে চলে যাবে। তোমাদেরকে কণা কি বাতাসের কণা দূরে যাচ্ছে এগুলো এত মনে রাখতে হবে না, কিন্তু আমরা একটা আইডিয়া নিচ্ছি যে আসলেই কেন তাপমাত্রা চেঞ্জ হবে, সরি, কেন আবহাওয়াতে হঠাৎ গরম মনে হবে, কেন ঠান্ডা লাগবে, কেন বৃষ্টি হবে, এই ব্যাপারগুলো হচ্ছে বোঝার জন্য আমরা এগুলো দেখতেছি। কারণ মূল ঘটনা কি হাওয়ায় ঘটাবে না বাতাস। তো এই কারণে বাতাসের ডিটেলসটা আমরা পড়তেছি, হ্যাঁ। তো এতক্ষণ আমার কথা কি বুঝতে পারছো? প্রথম অংশে আমরা কি প্রমাণ করার চেষ্টা করলাম? সূর্যের তাপমাত্রা সব জায়গাতে পড়ে না। এখন পড়ুক না পড়ুক ওই হিসাব ক্লোজ। এখন আমাদেরকে দেখতে হবে যে এই বাতাসগুলো, এই বাতাসের যে কণাগুলো, এগুলোর উপর যখন তাপ পড়বে, এগুলো হচ্ছে তাপ, ধরো তাপ উপর থেকে পড়তেছে, হ্যাঁ, এই যে এটা ধরো সূর্য, তো সূর্যের এই তাপটা এখন এই বাতাসের উপর, তখন কি হয়? তখন এই জিনিসটা হালকা হয়ে যায়, মানে হালকা হয়, প্রসারিত হয়ে যায়, অর্থাৎ একটা অপরটা থেকে দূরে চলে যায়। তখন হয় কি, এই প্রসারিত হওয়ার কারণে ধরে নাও যে এটা একটা জায়গা, এই জায়গার যত বাতাস ছিল সবগুলা হচ্ছে তাপের কারণে, বেশি তাপের কারণে উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ। হালকা জিনিস তো বাতাসে ভাসে, তাই না? আমরা তো দেখছি যে বেলুন আকাশে ওড়ে, কেন ওড়ে? কারণ ওইটার ভিতর বাতাস ভর্তি করে আমরা হচ্ছে ছেড়ে দিলে ওইটা অনেক হালকা জিনিস, তো হালকা জিনিস উড়ে যায়। তো বাতাসও তো হালকা, তো যার কারণে আরো উপরে, এমনিতেই তো ওড়ে, আরো উপরে উঠে যায় আর কি। তো যদি উপরে উঠে যায়, তখন কি হয়? দেখা যাবে যে একটা জায়গাতে বাতাস কম, আর আরেকটা জায়গাতে, অর্থাৎ আমরা যদি দুইটা জায়গা চিন্তা করি, এই জায়গাটাতে সূর্যের তাপটা কম আসতেছে, হ্যাঁ, আর এই জায়গাটাতে তাপটা বেশি। তো এখানে যেখানে তাপ বেশি হয়, এটা সাধারণ নিয়ম যে তাপ বেশি হইলে বাতাস মানে প্রসারিত হয়ে যায়, অর্থাৎ এই ছোট্ট ছোট্ট বাতাসের যে জিনিসগুলা, এটা অনেক জায়গা জুড়ে ছড়ায় যায় এবং এদের ওজন কমে যায়, অর্থাৎ এইখানের বাতাসের ভিতরে মূলত কিছুটা পানির কণা থাকে, মানে পানি থাকে, তো পানির কণা অত বুঝতে হবে না, ধরো পানি থাকে। তো এটা যখন তাপ পায়, তখন আরো উপরের দিকে উঠে যায়। তখন হয় কি, এই জায়গাতে বাতাস কমে যায়, এটা উপরের দিকে উঠে যায়, মানে একদম আকাশেরও ধরো, আকাশেই তো থাকবে কিন্তু আকাশটারও উপরের দিকে ওঠে। তখন আমাদের পৃথিবীর এই দিকে, মানে আমরা যদি মাটিতে চিন্তা করি, অর্থাৎ এই ঘটনাটা যদি আমরা এইখানে বোঝার চেষ্টা করি, হ্যাঁ, যে ধরো এই জায়গাতে যে বাতাসগুলা ছিল, এই যে এগুলা সবখানে বাতাস থাকে না আমাদের চারপাশে, তো এই বাতাসগুলোতে তাপ বেশি পড়ার কারণে উপরের দিকে উঠে আরো উঠে যাচ্ছে 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 এইদিকে চলে গেছে। তখন হয় কি, ধরো এই জায়গাতে বাতাস অনেক বেশি আছে, তো বাতাসের ধর্ম হচ্ছে যে জায়গাতে বাতাস বেশি আছে ওই জায়গা থেকে যেখানে কম ও ওই দিকে চলে যায়। তার মানে ও এই দিকে আসা শুরু করবে, এখানে তো কমে গেছে কারণ বেশি তাপের কারণে বাতাসগুলো উপরের দিকে গেছে। তো এই যে কমে গেছে, ও যখন এইদিকে আসবে, তখন কি হবে, আমাদের গায়ে একটা বাতাস লাগবে, মানে যেখানে বাতাসের ঘনত্ব কমে যায় ওরা সেই দিকে যায়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়। আচ্ছা, গেল, তাতে কি এমন ক্ষতি হয়েছে? দেখো, এ যখন যায়, এ আপনা আপনি যায় না, এর সাথে দেখা যাবে যে মেঘ নিয়ে যাবে। তো মেঘগুলা যদি নিয়ে যায়, তো তখন দেখা যাবে যদি ওইখানে মেঘের পরিমাণ ঠান্ডা হয়ে আহ বৃষ্টি শুরু হইতে পারে। আবার ধরো বাতাস এমন দ্রুত আসতেছে যে দ্রুত আস্তে আস্তে এরকম ঘুরপাক খাইতে খাইতে আসতেছে, তো তখন কি হবে, এখানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, বুঝছো? এই যে ব্যাপারগুলা, তার মানে বাতাস কোন দিকে কেমন কিভাবে যাচ্ছে এগুলোর উপর নির্ভর করেই হচ্ছে আমাদের আবহাওয়া বিভিন্ন ভাবে চেঞ্জ হয় আর কি। আচ্ছা, আমি জানি এই মুহূর্তে অনেকজন ক্লাসটা কেটে দিয়ে চলে গেছে, কিন্তু তোমরা যারা আছো তোমাদেরকে ধন্যবাদ। আমি দেখি ক্লাসটা কতটুকু হইলো। আচ্ছা, ক্লাসটা হয়েছে হচ্ছে 14 মিনিট। আমরা এখনো অধ্যায়ের প্রথম লাইনও পড়িনি, কিন্তু এই অধ্যায়ে কি হবে আমাদের সব আলোচনা শেষ। এখন এই যে আমি তোমাদেরকে একটা গল্প বললাম, গল্প না, মূলত বাস্তবে কি হয় এটার একটা আইডিয়া দিলাম, যে মূল ঘটনাটা ঘটায় তাপমাত্রা, কিন্তু এই তাপমাত্রা মূলত আবহাওয়া চেঞ্জ করে না, তাপমাত্রা আবহাওয়া চেঞ্জ করতে সাহায্য করতেছে, কারণ ও হচ্ছে বায়ুকে একদিক থেকে আরেক দিকে পারাপার করতেছে বলা যায়। তো এই যে পারাপার হয় এই সময়ই আমাদের আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়।
তো এই ব্যাপারগুলা নিয়ে পড়াশোনা। তাহলে আমাদের এই লাইনটা পড়তে হবে যে কোনো স্থানে একটি দিনে প্রকৃতির এই অবস্থাগুলাকে আবহাওয়া বলে। আচ্ছা, এই লাইন থেকে তার মানে পড়তে হচ্ছে প্রকৃতিতে কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো অঝোর ধারায় বৃষ্টি, আবার কখনো ঝড়ো হাওয়া দেখা যায়। তো এই সম্পূর্ণ জিনিস অর্থাৎ আম, কখনো বৃষ্টি, রোদ, এই ব্যাপারগুলা যে আম, প্রকৃতিতে দেখা যায় কোনো একটা জায়গায়, তো এই ওই জায়গার জন্য ওইটাই হচ্ছে আবহাওয়া। অর্থাৎ আজকের আবহাওয়া কেমন হতে পারে, গরম হতে পারে, ঠান্ডা হতে পারে, বৃষ্টি, হ্যাঁ, এই আর কি বিষয়, আর কিছু না। তো প্রথম প্রশ্ন তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে আবহাওয়া কাকে বলে। তা আমি এটার জন্য একটা সুন্দর সংজ্ঞা বলছিলাম যে বায়ুমণ্ডলের সামগ্রিক একটা অবস্থা। তো এই কথাটা যদিও কঠিন শোনাচ্ছিল, কিন্তু একটু পরে পড়তে পড়তে এই কঠিন শব্দগুলোর সাথে পরিচিত হতে পারবে। আচ্ছা, এখন এইখানে আবহাওয়ার অবস্থা দেখাচ্ছে। আবহাওয়া কি তোমরা বুঝছো তো না? শর্ট টাইম একটা অবস্থা যে আমাদের আশেপাশের পরিবেশটা কেমন, গরম, ঠান্ডা, বৃষ্টি না কি অবস্থা, এগুলো হচ্ছে আবহাওয়া আর কি। আই হোপ তোমরা সবাই বুঝতে পারতেছো। আর কথা হচ্ছে যে কোনো কিছু নিয়ে যদি প্রশ্ন থাকে তো অবশ্যই জানাবা। যেমন এই অধ্যায়টা আমার একজন সাবস্ক্রাইবারের সমস্যা হচ্ছিল, যার জন্য কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি। তো তোমাদেরও যদি কোনো কিছু নিয়ে সমস্যা হয় আমাকে জানাবা, ইনশাআল্লাহ আমি ক্লাস নিব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদের জন্য গণিতের যে গাইডের সৃজনশীল প্রশ্ন বা বেশ, তোমাদের পরীক্ষাতে তো সরাসরি বইয়ের অঙ্ক নাও দিতে পারে। তো এই সমস্যা সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি ক্লাস আসতেছে। তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকিও, ইনশাল্লাহ বেশ ভালো কিছু সামনে পাইতে যাচ্ছ আর কি। আচ্ছা, আমরা তো আবহাওয়া সম্পর্কে আইডিয়া পাইছি, আরো পড়তে পড়তে হয়ে যাবে। এই যে সুন্দর সংজ্ঞা পাওয়া গেছে। তোমরা ওইটা না, তোমরা এই যে এইটা পড়বা, হ্যাঁ, এইটা দিবা আবহাওয়ার সাথে। এটা খুবই সুন্দর সংজ্ঞা যে আবহাওয়া হলো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনের আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ ইত্যাদি সামগ্রিক অবস্থা। বায়ু প্রবাহ কি? এই যে বাতাস যে বয়ে যায়, আমাদের বাতাস লাগে, এটাই বায়ু প্রবাহ। বৃষ্টিপাত কি? ওই যে আকাশ থেকে বৃষ্টি হওয়া। তাপমাত্রা কি? বায়ুর তাপমাত্রা কি? বাতাস কতটা গরম না কতটা ঠান্ডা না কি অবস্থা, এটাই তাপমাত্রা। আর আকাশের অবস্থা কি, মেঘলা নাকি সুন্দর উজ্জ্বল না কি অবস্থা, এটা হচ্ছে আকাশের অবস্থা। তো এই কয়টা বুঝলাম। আমরা কি আর্দ্রতা, হিউমিডিটি, আচ্ছা উচ্চারণটা হয়তো বা একটু ভুল হইতে পারে, যাই হোক, হিউমিডিটি এরকম কিছু একটা। তো আমার এখন এক্স্যাক্টলি খেয়াল নাই, তো সেটা বিষয় না। এই আর্দ্রতা শব্দটার সাথে কি তোমরা পরিচিত? দেখো, আর্দ্রতা কি? আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে এটার যে পরিমাণ। অর্থাৎ এখন বলবো স্যার বাতাসে তো আমরা পানি ফিল করি না বা পানিটা অনুভব করি না। এখন ঘটনা হচ্ছে যে আম, আমরা আর্দ্রতাটা ফিল করতে পারি না কারণ ওইখানে পানির পরিমাণ থাকে অনেক কম। যখন যত বেশি পানি থাকবে আমাদের গা তত বেশি ঘামবে। অর্থাৎ যখন আমাদের পরিবেশ বা আশেপাশের অবস্থা আর্দ্রতা বেশি, তখন আমরা খুব বেশি ঘেমে যাই। তো শীতকালে কি আমরা ঘেমে যাই? শীতকালে কিন্তু আমরা ঘামি না বললেই চলে। কেন ঘামি না? কারণ শীতকালে আর্দ্রতা অনেক কম। আর আর্দ্রতা মানে কি? ভেজা অবস্থা বলতে পারো। তাহলে আমাদের ঠোঁট শীতকালে ফেটে যায় কেন বলো তো? আমাদের ঠোঁট এগুলো কিন্তু ভেজা রাখতে হয়। হালকা দেখবা ভেজা ভেজা থাকলে তখন হচ্ছে কি হয় যে ঠোঁটটা ফেটে যায় না। তো তোমরা বুঝতেছো তো, তার মানে শীতকালে আর্দ্রতা কম। তাহলে আর্দ্রতা কি? ভেজা অবস্থা, হ্যাঁ। তো মোটামুটি আবহাওয়া কিসের কিসের উপর নির্ভর করে দেখছো, আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। তো এইখানে এখন ঘটনা হচ্ছে তুমি যদি তোমার স্মার্টফোন বা টেলিভিশনে খবর দেখো, এই চারটা চিহ্ন খুব বেশি ব্যবহার হয়। এবং এগুলা কি? আবহাওয়ার প্রতীক। অর্থাৎ কি দেখলে বুঝবো যে আবহাওয়াটা আজকে কেমন। ধরো তুমি আজকে বাইরে যাইতে চাচ্ছ, তার আগে তুমি চেক করতে চাচ্ছ যে আজকে তোমাদের এলাকাতে বৃষ্টি হবে কি হবে না, মানে তুমি ছাতা নিয়ে বের হবা কি হবে না। তো এই ব্যাপারটার জন্য তুমি আবহাওয়ার রিপোর্ট সার্চ করলা নেটে, তো দেখলা যে এইরকম একটা চিহ্ন আছে। এই চিহ্নটার মানে হচ্ছে বেশ গরম থাকবে, রৌদ্র উজ্জ্বল, অর্থাৎ খুব উজ্জ্বল আবহাওয়া থাকবে, এখানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে আংশিক মেঘাচ্ছন্ন। আংশিক মেঘাচ্ছন্ন মানে কি? সূর্যের আলো কিছুটা কম থাকবে, পাশাপাশি আমরা এই যে মেঘ দেখতে পাচ্ছি, মেঘ দেখতে পাচ্ছি মানে
বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আচ্ছা, আবহাওয়া যদি এমন দেখায় চিহ্নটা যে একটা মেঘ আবার কিছু ফোঁটা পড়তেছে, এটা মানে বর্ষণ মুখর, অর্থাৎ বেশ ভালো বৃষ্টি হবে। আর এই যে সাথে একটা এরকম বিদ্যুৎ চিহ্ন সহ যদি থাকে এবং মেঘের কালারটা এরকম কালো দেখায়, কালো না দেখালেও হবে, জাস্ট যদি এরকম বিদ্যুৎ চিহ্ন দেখো, তার মানে অবশ্যই এখানে বজ্রপাত সহ বৃষ্টি হবে, অর্থাৎ কিছুক্ষণ পর পর আমরা মেঘের গর্জন শুনতে পারবো আর বৃষ্টি হবে। তাহলে এই চারটা চিহ্ন আমরা সুন্দর মতো আমাদের চোখের যে ক্যামেরা আছে এটা দিয়ে ছবি তুলে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে বলতেছে আমরা বিভিন্ন মাধ্যম থেকে আবহাওয়ার পূর্বাভাস পেয়ে থাকি। এই পূর্বাভাস জানতে আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে, ওই যে আমরা প্রতীকগুলো শিখলাম। আচ্ছা, আবহাওয়ার পূর্বাভাস, পূর্বাভাস এই শব্দটার অর্থ হচ্ছে আগে থেকে জানা। আচ্ছা, আমাদের এদিকে এখন আবার ইলেকট্রিসিটি নেই, যার জন্য আমার ক্লাস নিতে বেশ কষ্ট হচ্ছে। হয়তো ইলেকট্রিসিটি থাকলে আমি ক্যামেরা অন করেই ক্লাস নিতাম, যেহেতু এই ক্লাসটা খুব দ্রুত আজকে আপলোড করার ইচ্ছা ছিল, বাট হলো না। আচ্ছা, তো এরপরে হচ্ছে আবহাওয়ার উপাদান নামক একটা অংশ আছে। তো আবহাওয়ার উপাদান বলতে আবহাওয়া মানে কি কি বিষয়ের উপর নির্ভর করবে। হ্যাঁ, তো এই উপাদানগুলোর প্রধানত এই যে আমি তোমাকে কি বলছিলাম, তাপমাত্রা দেখছো, আমরা কিন্তু সেটাই পাইলাম যে তাপমাত্রার উপর মূলত নির্ভর করে। এরপরে কি আর্দ্রতা, অর্থাৎ বাতাসটা কতটুকু ভেজা বা কতটুকু শুকনা এটা বোঝায়। এই আর্দ্রতা নিয়ে আমরা একটু পরে আরো পড়াশোনা করব, তোমরা ভয় পেও না। বায়ু প্রবাহ কি, বুঝলাম যে বাতাস হওয়া। বৃষ্টিপাত কি, এই যে বৃষ্টি হওয়া। আচ্ছা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বায়ুর চাপ সম্পর্কে অলরেডি আলোচনা করছি কিছুটা, আরো আলোচনা করব। মেঘের অবস্থান এটা নিয়ে আলোচনা করিনি। তো এইখানে দুইটা বেশ জটিল শব্দ আছে, একটা হচ্ছে অক্ষাংশ, একটা হচ্ছে দ্রাঘিমাংশ। এগুলো মূলত ভূগোল যারা পড়ছে তারা ভালো বলতে পারবে ব্যাখ্যা। তবে এটা হচ্ছে অ্যাক্সিস, অর্থাৎ এই অক্ষাংশ কি বোঝায়, মূলত পৃথিবীর বরাবর আমরা যদি হচ্ছে তোমার পূর্ব পশ্চিমের যে রেখাটা ওইটাকে যদি চিন্তা করি, ওইটা হচ্ছে তোমার অক্ষাংশ। আর দ্রাঘিমাংশ কোন অংশ, সেটা সম্ভবত হচ্ছে তোমার উত্তর দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়। এখন এগুলা আবহাওয়ার উপর কিভাবে নির্ভর করে, আমার যতদূর মনে আছে যে অক্ষাংশর কারণে দেখো, যেমন এই যে আমাদের মিডল ইস্টের যে ইয়াগুলা যেখানে মরুভূমি আছে, ওরা অক্ষাংশে 23.5 ডিগ্রিতে অবস্থান করে, যার কারণে ওই 23.5 ডিগ্রি অবস্থানটা এমন একটা জায়গা যেখানে সবসময় সূর্য খাড়া ভাবে, মানে সূর্যের তাপটা যদি আমরা হচ্ছে সোজাসুজি বরাবর পাই। অলরেডি আমি পেন হারাই ফেলছি, থামো একটু। হ্যাঁ, তো খাড়া একেবারে মানে সোজা বরাবর যদি এটা যদি একটা সূর্য চিন্তা করি, আমি যদি ঠিক সূর্যের নিচে দাঁড়ায় থাকি তাহলে আমার কি তাপমাত্রা বেশি লাগবে না? হ্যাঁ। আর কেউ যদি হয়তো বা একটু কর্নার মানে সাইডের থেকে তাপ পায়, ওর একটু কম লাগবে, কারণ এই সোজা বরাবরের তাপটা একটু বেশি লাগে। তো এই যে অক্ষাংশ অর্থাৎ কত ডিগ্রিতে কি অবস্থান করতেছে, এটার উপর তো নির্ভর করবেই। আর একটা দ্রাঘিমাংশ ধরো ওই একই ধরনের কাজই করে। আশা করি বুঝতে পারছো, যদিও আমি খুব ডিটেলসে বুঝালাম না, কেননা এটা তোমার এই ক্লাসের পড়াও না, ভবিষ্যতে লাগবে হয়তো, তখন ভালো মতো বোঝানো যাবে আর কি। তো এখন আমরা পরবর্তী অংশে আগাই। তোমাদের এই অক্ষাংশ বা দ্রাঘিমাংশ নিয়ে যদি কারো মনে আরো বেশি প্রশ্ন জাগে, কমেন্টে জানাতে পারো। আম, এটা মূলত ওইটা নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, অ্যাক্সিস গুলা নিয়ে, তো এটা তোমাদের এই আবহাওয়ার জন্য খুব বেশি একটা কাজে লাগবে না, মানে ওগুলো কিছুটা ফিক্সড জিনিস। আমাদেরকে আরো অনেক কিছু বোঝার আছে, যার কারণে আমি হয়তোবা এই টপিকটা একটু কম বোঝাইলাম, আমরা নেক্সটে আগাই। আর তারপরে যদি মনে হয় যে না, একটু পড়তে পড়তে যদি সামনে এই শব্দগুলো আবার আসে, তাহলে ডিটেলসে আলোচনা করব। এনিওয়ে, আমরা এখন সামনে আগাচ্ছি। তো এই উপাদানগুলোর মধ্যে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। আবহাওয়ার উপাদানগুলো বিভিন্ন অবস্থা অনুযায়ী আবহাওয়া কেমন আছে, এগুলো তেমন কিছু না। আচ্ছা, আমি এই প্রশ্নগুলা চাইলে সলভ করাইতে পারতাম, আম, কিন্তু আমি যে এই যে এত কথা বলতেছি, আমি চাই যে তোমাদের নিজেদের মেমোরি থেকে অর্থাৎ মাথা থেকে এই প্রশ্নগুলা সমাধান করার চেষ্টা করো। আর এই প্রশ্নগুলা
কোনোটা যদি সমস্যা হয় জানাও, ইনশাল্লাহ এটারও সলভ আসবে। কিন্তু প্রথম কথা হচ্ছে নিজে এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলা নিজের ভিতরে গেঁথে নাও, যাতে উত্তর করতে পারো। আর বইগুলা বারবার রিডিং করবা, হ্যাঁ, একবার পড়ে কয়েকটা প্রশ্নের উত্তর করতে পারলাম এরকম না। পড়া হলে আবার রিভাইজ করো, ভালোভাবে জিনিসটা গেঁথে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন সারসংক্ষেপ দেখতেছি যে বায়ুর তাপমাত্রার তারতম্যের কারণে আমরা ঠান্ডা গরম অনুভব করি। হ্যাঁ, বাতাস যদি হচ্ছে তোমার গরম হয় তখন আমাদের গরম লাগে, বাতাস যদি ঠান্ডা হয় তখন ঠান্ডা লাগে। তো বাতাসে আর্দ্রতা কম থাকলে শীতকালে আমাদের হাত পা ঠোঁটের চামড়া ফেটে যায়, যেটা আমি আগেও আলোচনা করলাম। আবার আর্দ্রতা বেড়ে গেলে আমাদের ঘেমে যায়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বায়ু প্রবাহের গতি থেকে আমরা ঝড়ের পূর্বাভাস জানতে পারি। আচ্ছা, এইগুলা নিয়ে কিন্তু আলোচনা করছি, কিন্তু আমি আবার করব সামনে, কিন্তু আপাতত আর্দ্রতা এই শব্দটা বেশি আসতেছে। এটা নিয়ে যদি মনে কারো এখনো ডাউট থাকে আমি আরেকবার বলতেছি যে এই যে বাতাসের ধরো এগুলো কণা, বাতাসগুলো দেখতে ধরো এইরকম, হ্যাঁ, এটার সাথে একটু করে পানি যুক্ত থাকে। ধরো আমি এখন এটার জন্য নীল কালার নিচ্ছি, এটাকে এখন বড় করে নিচ্ছি, ধরো একটু করে পানি থাকে, এই যে একটু করে পানি দিচ্ছি, হ্যাঁ, একটু করে পানি যোগ করে দিচ্ছি, খেয়াল করো। এই যে একটু করে পানি, মানে এগুলা বাতাসের সাথে এই যে একটু করে পানি থাকতেছে, এইটাই হচ্ছে আর্দ্রতা। আচ্ছা, এই পানিটা তাহলে কে দিচ্ছে, কোথায় থেকে আসতেছে? এই যে সূর্য যখন, খাল বিল, এটা কিন্তু সূর্য, হ্যাঁ, এরা যখন ধরো পানির উপর যখন আলো, সূর্যের আলো বা তাপ পৌঁছে, তখন সেটা হচ্ছে বাষ্প হয়ে যায়। তো এই বাষ্প হয়ে কিছুটা বাতাসের সাথে সাথে মিশে মিশে থাকে, যারা নিচে থাকে। তো ওই বাতাসের সাথে যে পানি মিক্স থাকতেছে, এই জিনিসটাই হচ্ছে আর্দ্রতা। আর এই পানিটা কোথায় থেকে আসতেছে? এই যে এগুলা যেখানে পানি আছে ওখানে তাপমাত্রা পাইলে, আমরা তো দেখছি না আগের একটা অধ্যায়ে রাসায়নিক পরিবর্তনে যে তাপ প্রয়োগ করলে বরফ থেকে পানি হয়, পানি থেকে বাষ্প হয়। তো এমন 100 ডিগ্রিতে যখন পৌঁছায়, 100 ডিগ্রি সেলসিয়াসে, তখন হচ্ছে সূর্যের আলো বা তাপের কারণে এই বায়ু কণাগুলোর সাথে পানি যুক্ত হয়। আর এই পানি যুক্ত হওয়ার ব্যাপারটাই হচ্ছে আর্দ্রতা। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে তাপমাত্রা, এটা তোমরা পড়লেই বুঝতে পারবা যে তাপমাত্রা বেশি হলে গরম লাগে, ঠান্ডা লাগে, এই হচ্ছে ব্যাপার। ও, তোমাদের তো আর্দ্রতা নিয়ে সুন্দর আলোচনা আছে, চলো এটা পড়ি। এই এতটুকু অংশ আমার বিশ্বাস তোমরা পারবা, হ্যাঁ, নিজে নিজেই পারবা। আচ্ছা, আর্দ্রতা। বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন সেটি বাতাসের শুষ্ক অবস্থা, অর্থাৎ পানি যদি কম থাকে। আচ্ছা, পানি বেশি, কেউ যখন গায়ে পানি ঢালবে, ধরো তোমার গায়ে কেউ 1 মগ পানি ঢাললো, তো তাকে তুমি কতটুকু ভেজা বলবা? আর কারো গায়ে 1 বালতি যদি পানি ঢেলে দাও, তাহলে তাকে কি সম্পূর্ণ ভেজা, মানে একদম ভিজে চুপচুপ হয়ে গেছে, এরকম একটা শব্দ ইউজ করি না আমরা? তো আর্দ্রতা ব্যাপারটা তো পানির সাথে, তো এটাই তো বলতেছে যে বাতাসে যখন জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানেই কিন্তু পানি, হ্যাঁ, জলীয় বাষ্পই মানে পানি। তো বাতাসে যখন পানির পরিমাণ কম থাকে তখন সেটা বাতাসে শুষ্ক, শুষ্ক মানে হচ্ছে শুকনা অবস্থা। ঠিক আছে, তাহলে শুকনা অবস্থা। আবার যখন এর পরিমাণটা বেশি থাকে তখন সেটা হচ্ছে বাতাসে আর্দ্র অবস্থা, অর্থাৎ বাতাসটা ভেজা অবস্থা। অর্থাৎ এখানে ছিল হয়তো বা 1 গ্লাস পানি আর এখানে 1 বালতি পানি, যার কারণে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং সেটাকেই বলে আর্দ্র অবস্থা। তো বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিই হলো আর্দ্রতা, যেটা আমি কিছুক্ষণ আগে এক্সপ্লেইন করলাম। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। বাতাসে আর্দ্রতা কম থাকলে কাপড় তাড়াতাড়ি শুকায়, আমাদের ঠোঁট ও চামড়া ফেটে যায়। আর্দ্রতার পরিমাপ শতকরা বা পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। সাধারণত আর্দ্রতা 90%-এর বেশি হলে বৃষ্টিপাত হয়। এটা তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, এখানে বেশ কিছু কথা বলছে, তবে মূল ব্যাপারটা কি? যখন ভেজা বেশি তখনই তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা হবে, তাই কি না? তো এটাই বলছে যে বাতাসে আর্দ্রতা, দেখো খেয়াল করো, বাতাসে যখন আর্দ্রতা বেশি থাকে তখন বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। আর আর্দ্রতা কম থাকলে তখন কি হয়? বাতাস শুষ্ক থাকে, তখন আর বৃষ্টিপাত হয় না। আর আর্দ্রতার পরিমাণটাও বলে দিচ্ছে, যখন 90%, অর্থাৎ আহ, বাতাসের কণাগুলোর মধ্যে যদি চিন্তা করো 100টা কণা খোঁজো, 100টা বাতাসের এরকম কণার মধ্যে 90টা কণাতেই যখন পানি যুক্ত থাকবে, তার মানে তখন হচ্ছে 90% হয়ে গেল আর্দ্রতা। ঠিক এর চেয়েও বেশি হয়ে গেলেই সেখানে বৃষ্টিপাত হবে, অর্থাৎ প্রত্যেকটা বাতাসের কণার সাথে সাথে যদি পানি লেগে থাকে, ওই রকম একটা অবস্থা যখনই হয় তখনই
আকাশ থেকে সুন্দর বৃষ্টি পড়ে, হ্যাঁ, এই হচ্ছে বোঝাইছে। বৃষ্টিপাত কি এটা পড়লেও বুঝতে পারবা। বায়ু প্রবাহ নিয়ে উম আচ্ছা, বায়ু প্রবাহটা নিয়ে যেহেতু আগে কথা বলিনি, এখন কথা বলি। বাতাস, বায়ু মানে বাতাস, তো বাতাস কোন দিকে যাচ্ছে এটাই হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ হচ্ছে বায়ুর সচল অবস্থা। বায়ু প্রবাহ কি? বায়ুর সচল অবস্থা। সচল মানে কোন দিকে চলাচল করতেছে। তো বায়ু কখনো কখনো ধীরে, কখনো কখনো তীব্র বেগে প্রবাহিত হয়। তো তীব্র বেগে হলে তখন কি হয়? ঝড় বলি আমরা ওইটাকে, হ্যাঁ। আর যখন ধীরে ধীরে হয় মৃদু বাতাস, ওইটা তো আমাদের কোনো সমস্যা করে না। যখন খুব দ্রুত বাতাস যায় তখন সেই অবস্থাকে আমরা ঝড় বলি। আর এই একদিকে বাতাস গেলে সেটা হয়ে যায় ঝড়। আর বাতাসটা যদি এইরকম হয়, এইরকম ঘুরতেই থাকে মানে খুব দ্রুত, তাহলে সেটা আবার কি? ঘূর্ণিঝড়। ঠিক আছে? তো বায়ু প্রবাহের দিক ও গতি বিবেচনা করা যায়। আচ্ছা, আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক, এগুলা দেখো, চেষ্টা করো। দেখো, আচ্ছা আমি একটা করেই দিই। ধরো আগেরটা তোমরা করবে, হ্যাঁ। আর্দ্রতা বৃদ্ধি। আর্দ্রতা মানে কি? বাতাসে পানি বেড়ে গেছে, তাহলে কি? বৃষ্টিপাতের সম্ভাবনা। হ্যাঁ ঠিক, এটার সাথে এটা। বায়ু প্রবাহ বৃদ্ধি। বায়ু প্রবাহ বৃদ্ধি পাইছে মানে কি? এখানে ঝড়ের সম্ভাবনা দেখা দিছে। আচ্ছা, বৃষ্টিপাত হলে মেঘ অবশ্যই তৈরি হয়েছে ওইখানে। বায়ুর তাপমাত্রা বৃদ্ধি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের সঠিক বাক্যটি টেনে মিলে। এখানে কিছুটা হয়তো বা গরমিল হচ্ছে, থামো তো, খেয়াল করি আবার প্রথম থেকে, হ্যাঁ। বায়ুর তাপমাত্রা বৃদ্ধি। তো বায়ুর তাপমাত্রা বৃদ্ধি হলে কি হবে? তাপমাত্রা কমে যায় না, তাপমাত্রা তো বেড়ে যায়। মেঘ তৈরি হয়। মেঘ তৈরি হয় না। বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, এগুলো তো প্রায় সবই তো, এটা বাদে তো এগুলো তো মিলতিছে, যদিও মেঘও হবে না। বৃষ্টিপাত সম্ভাবনা, এটা চিন্তা করি। আর্দ্রতা বৃদ্ধি। আর্দ্রতা মানে হচ্ছে পানির পরিমাণ বেড়ে গেছে, তো এটাতেও তো বৃষ্টির সম্ভাবনা। থামো একটা সেকেন্ড, আগে আমি একটু ক্লিয়ার হই, হ্যাঁ। একটু wait। আবহাওয়ার উপাদানগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করি। বাম পাশের বাক্যের সাথে ডান পাশের সঠিক বাক্যটি ডাক টেনে মিলাই। আচ্ছা, বৃষ্টিপাত যদি হয় তাহলে কি তাপমাত্রা কমবে, এটা তো শিওর। মানে পানি যখন পড়ে, যখন বৃষ্টি হয় তখন আমাদের যদি গায়ে গরমও লাগতো সেটা ধীরে ধীরে ঠান্ডা লাগা শুরু হয়। তার মানে এটা শিওর হলাম, বৃষ্টিপাত হইলে তাপমাত্রা কমে, হ্যাঁ একটা হইলো। আসলে আমার বাসাতে কারেন্ট নাই এত দীর্ঘ সময় হলো যে আমারই মাথা গরম হয়ে আছে। যাই হোক, আচ্ছা এরপরে দেখি, বায়ু প্রবাহ বৃদ্ধি। বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে? যে ঝড়ের সম্ভাবনা, যে অনেক দ্রুত বাতাস নড়াচড়া করতেছে, তাহলে ঝড় হইতে পারে, হ্যাঁ, তাহলে ঝড়ের সম্ভাবনা। আচ্ছা, দুইটা হইলো। আর্দ্রতা বৃদ্ধি মানে কি? বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ আর্দ্রতা মানে ভেজা অবস্থা, তো ভেজা অবস্থাতে আহ বৃষ্টি হইতেই পারে। আচ্ছা, এখন থাকলো লাস্ট আর্দ্রতা বৃদ্ধি। আর্দ্রতা বৃদ্ধি মানে কি? দেখো, উম আমরা তো এখনো মেঘ পড়িনি, বুঝছো? তো মেঘ পড়ার সময় আমি এই কথাটার উত্তর দিয়ে দেবো যে আর্দ্রতা বৃদ্ধি হলে কেন মেঘ তৈরি। আচ্ছা এখনই বলি। দেখো, মেঘ মূলত কিছুই না, এই জলীয় বাষ্প সহ বায়ু কণাগুলা। তাহলে তুমি চিন্তা করো তো, এখানে বলতেছে যে আর্দ্রতা বৃদ্ধি হইলে মেঘ তৈরি হয়, এটা কেন? কারণ দেখো, আগে যদি শুধু বাতাস ঘুরে বেড়ায়, বাতাসকে কি আমরা মেঘ বলবো না? আর্দ্রতা বৃদ্ধি মানে কি? এর সাথে একটু করে পানি যোগ হয়েছে, পানি যুক্ত হইলে তো তো সেটা মেঘ হয়, আর মেঘ থেকে তো বৃষ্টি হয়, এতটুকু তো আমরা সবাই জানি। তো এই ব্যাপারটা এখানে বলছে আর কি। আচ্ছা, আমি তো ভাবতেছি যে আমি তোমাদেরকে শিখাচ্ছি, সেখানে আমি উল্টাপাল্টা দাগাচ্ছিলাম। তাহলে তোমরা যদি এই অধ্যায়টা জাস্ট কোনো রকম রিডিং করে মিলাইতা, তাহলে তোমাদের জন্য আরো কতটা কষ্টদায়ক হইতো। যাই হোক, যদিও আমি দুঃখিত, আমার হয়তো বা এগুলো আরো আগে দেখা উচিত। মানে আমি সম্পূর্ণ দেখে ক্লাস নিচ্ছি ব্যাপারটা এমন না। আমি জাস্ট দেখছি যে তোমাদের অধ্যায়টা কিসের উপর, অনেকগুলা পৃষ্ঠা, এবং এখানে বেশ অনেক আলোচনা আছে, এতটুকুই দেখা আর কি। তো যাই হোক, সমস্যা নাই, আমরা পরবর্তীতে আগাই। তবে আমরা তো বুঝে বুঝে শিখে শিখে আগাচ্ছি, তাই না? তো তোমরাও এরকম আর কি, মানে প্রশ্ন কোথায় থেকে কখন আসবে সেটার কোনো ঠিক নেই। আমাদের যে বেসিক নলেজ, অর্থাৎ যে জিনিসগুলো ফান্ডামেন্টাল, যেগুলো জানলে হচ্ছে আমরা যে কোনো প্রশ্ন উত্তর করব, ওইভাবেই পড়াটা শিখবো, ঠিক আছে? দেখো আমি এখানে যখনই দাগাচ্ছিলাম,
দুই একটা এদিক ওইদিক হচ্ছিল, তখনই আমার মনে কেমন জানি একটু খটকা লাগতেছিল। আসলে আবহাওয়ার প্রত্যেকটা বিষয় কিন্তু একটা অপরটার সাথে লিঙ্কড, বুঝছো? মানে তোমাদের জন্য এটা হয়তো বা সহজ মনে হতে পারে, কিন্তু যখন তুমি জানবা যে বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায়, তাহলে তার সাথে যেমন ঝড়ের সম্ভাবনা আছে, আবার বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, আবার তার সাথে মেঘ তৈরি হওয়ারও সম্ভাবনা আছে, আবার বায়ু প্রবাহ বৃদ্ধি হলে তার তাপমাত্রাও কমে যাওয়ার সম্ভাবনা আছে। মানে আমি হয়তোবা বুঝাতে পারিনি, দেখো আমি তোমাদেরকে যুক্তি সহ বোঝাচ্ছি কেন আমার ভুল হইলো বা কেন ভুল হওয়া থেকে আমি রক্ষা পেলাম, দুইটাই বুঝাচ্ছি। দেখো, আমি কি জানি যে এগুলো প্রত্যেকটাই আবহাওয়ার উপাদান, তো প্রত্যেকটাই একটা অপরকে ইফেক্ট ফালায়, অর্থাৎ একটা অপরকে প্রভাব ফালায়। তো এখন দেখো, বায়ু প্রবাহ যদি বৃদ্ধি পায়, অর্থাৎ বাতাস যদি জোরে হয়, তাহলে আচ্ছা, যখন বাতাস অনেক জোরে যায়, জোরে আমাদের শরীরে লাগে, তখন কি আমাদের গরম লাগে নাকি ঠান্ডা লাগে? আমাদেরকে ঠান্ডা লাগে না, অর্থাৎ তখন কি তাপমাত্রা কমে যায় না? কথা হচ্ছে হ্যাঁ, কমে যায়। আচ্ছা, গেল। এরপরে আমি যদি বলি যে মেঘ তৈরি হয়, তো মেঘ কেন তৈরি হবে? দেখো, বায়ু প্রবাহ যখন হচ্ছে একটা জায়গা থেকে, ধরে নাও যে বাতাস যখন কন্টিনিউয়াসলি প্রবাহিত হবে, তখন হতে পারে যে ওইখান থেকে বাতাস প্রবাহর কারণে যে কালো মেঘ ওইটা সরে গেল, যার কারণে সূর্যের তাপমাত্রাটা সোজা পড়লো, তখন বেশি পরিমাণ জলীয় বাষ্প হওয়া শুরু হলো, তখন মেঘ তৈরি হতে পারে। আবার যদি চিন্তা করো বৃষ্টিপাতের সম্ভাবনা, হ্যাঁ, বাতাস বেশি যখন হবে, বৃদ্ধি হবে, হতে পারে অন্য জায়গা থেকে আরেকটা মেঘ একটা অপরটার সাথে এসে, ধরো এটাও একটা মেঘ, এটা অপরটা এটাও মেঘ। তো বায়ু প্রবাহ মানে কি, যখন বাতাস হচ্ছে মেঘ, মেঘকেও তখন ও টেনে নিয়ে চলে আসবে, তো একটা অপরটার সাথে যখন টাচ খাবে তখনই তো বৃষ্টি শুরু হয়ে যায়। এগুলো আমরা আরো পরে শিখবো। কিন্তু এই যে ব্যাপারগুলো, অর্থাৎ আহ এগুলো একটা অপরটার সাথে লিঙ্ক, কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সবচেয়ে সঠিক অ্যান্সার হবে, এটা কিন্তু বেসিক থেকে বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা সবচেয়ে বেশি লিঙ্ক। যেমন বৃষ্টিপাতের সাথে আমার জানা মতে তাপমাত্রা কমে যায়, এটা সবচেয়ে বেশি লিঙ্ক ছিল। যাই হোক, এই কারণে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করি না, যে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলে তার খুঁটিনাটি আলোচনা শুরু হয়ে যায়, এতে করে ক্লাস অনেক দীর্ঘ হয়ে যায়, তোমরা হয়তো বা অতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারো না। তবে একটা কথা বলে নেই, যাদের এরকম মনোযোগ নিয়ে সমস্যা হয় তারা ক্লাসটা 2-3 ভাগে করবা, প্রথমে একটা অংশ করবা, তারপরে আবার, তারপরে আবার, এইভাবে আর কি, তারপরে নিজে নিজে রিভাইজ দিবা, আর কোনো সমস্যা হলে তো আমি আছি। আচ্ছা, এগুলো পড়ে নিও। আবহাওয়ার বিভিন্ন উপাদান পারস্পরিক ক্রিয়ার ফলে সামগ্রিক আবহাওয়া বোঝা যায়, এগুলো পড়ে নিও, এগুলো সহজ। আচ্ছা, তাপমাত্রার প্রভাবে বাতাসে আর্দ্রতা কম বেশি হয়। হ্যাঁ, এই যে দেখো, এই লাইনটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তাপমাত্রার প্রভাবে বাতাসের আর্দ্রতা কম বেশি হয়। এই যে তোমাদেরকে তো এই আর্দ্রতা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, আর্দ্রতা কি ছিল? বাতাসে কি পরিমাণ পানি লেগে আছে, হ্যাঁ। তো এই পানি কি, যখন তাপমাত্রা বেশি হবে, তখন কিন্তু দেখা যাবে যে হচ্ছে বেশি পরিমাণ জলীয় বাষ্প তৈরি হচ্ছে। আবার যখন তাপমাত্রা কম পাচ্ছে, তখন কম পরিমাণ জলীয় বাষ্প, তার মানে তখন সেখানে আর্দ্রতা কম। এই যে ব্যাপারগুলা, এরা এক একজন এক একটার সাথে লিঙ্কড আর কি। তো তুমি ভালো মতো রিডিং পড়লেই বুঝতে পারবা। মূল যে কি কি বিষয় নিয়ে আলোচনা, আমি কিন্তু এগুলো সব বলতেছি, হ্যাঁ, সবগুলোই গুরুত্বপূর্ণ। তো আমরা কিছুটা রিডিং পড়ি এখন। আমি একা একা পড়তে পড়তে বেশ ক্লান্ত আর কি, তোমরা সরাসরি আমার সাথে লাইভ ক্লাসে থাকলে হয়তো বা কেউ পড়তো, আমি বুঝাতাম, তাহলে সুবিধা হইতো। আচ্ছা, যাই হোক। তো আচ্ছা, যেহেতু লাইভ ক্লাসের কথা বললাম, তোমরা আমার অনলাইন ক্লাস জয়েন হইতে পারো। হয়তো খুব সুন আমি তোমাদের নিয়ে হচ্ছে অনলাইন একটা সরাসরি ক্লাসের ব্যবস্থা করব। আম, এই ক্লাসের বিস্তারিত জানতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন মূল পড়াতে ফিরি। তো তাপমাত্রার প্রভাবে বাতাসে আর্দ্রতা কম বেশি হয়। আবার যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয়, তখন সেই স্থানের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে সেখানে বায়ু শূন্যতা সৃষ্টি হয় ও বায়ুর চাপ কমে যায়। আচ্ছা, এখানে যে কথাটা বলছে তেমন কোনো কঠিন ব্যাপার না। আম, কোথায় থেকে বুঝাবো, এখানে তো এরকম চিত্রও নেই। মানে ধরো একটা জায়গাতে, তুমি এখন চিন্তা করো যে কোনো একটা জায়গাতে অনেক বেশি পরিমাণ তাপ, মানে গরম হচ্ছে। আচ্ছা, বেশি তাপ হলে বেশি বাষ্প হবে, অর্থাৎ পানি তখন উড়ে যাবে। আমরা যেটা হচ্ছে চতুর্থ না পঞ্চম অধ্যায়ে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে দেখছি যে তাপমাত্রা বৃদ্ধি করলে পানি তার রূপের চেঞ্জ করে, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় হয়। তো বায়বীয় অবস্থারই বিশেষ নাম হচ্ছে জলীয় বাষ্প। তো তাপমাত্রা বেশি হলে জলীয় বাষ্প এখানে বেশি হয়, কিন্তু জলীয় বাষ্প বেশি হোক সেটা বিষয় না। এই যে বাতাস, সেটা তো উপরের দিকে চলে যায়, তখন কি এইখানে বাতাসটা কমে যায় না, যে মানে তাপের কারণে ওইটা তো যে ছড়ায় একে অপর থেকে দূরে চলে গিয়ে যে উপরে চলে যাচ্ছে, তখন ওইখানে কি
কম, মানে বায়ু বাতাসটা কমে যাচ্ছে, তার মানে কি তখন হচ্ছে বায়ুচাপ কমে যায়, ফলে আশেপাশের এলাকা থেকে বায়ু দ্রুত বেগে, অর্থাৎ বায়ু খুব তাড়াতাড়ি আসে, বাতাস খুব দ্রুত আসে, যে ওই জায়গাতে কম আছে ওই জায়গাটা পূরণ করতে হবে। কারণ আমি কি বলছিলাম, বাতাসের একটা ধর্মই হচ্ছে ও যেখানে বেশি আছে বেশি থেকে কম জায়গার দিকে পূরণ করতে যায়, অর্থাৎ বাতাস যেখানে বেশি সেখান থেকে ঠিক যেদিকে কম সেই দিকেও যাওয়া শুরু করে। তো এই যে এভাবে তাপমাত্রার পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ তাপমাত্রা বেশি হইলে এখানে বায়ু দেখা যাচ্ছে কমে যায়, তখন অন্য দিক থেকে ওই দিকে যাওয়া শুরু করে, তখন আমরা গায়ে বাতাস অনুভব করি। তো তাপমাত্রার প্রভাবে বায়ু প্রবাহের দিকও পরিবর্তন হয়, যেমন দিনের বেলায় সমুদ্রের বাতাস অপেক্ষাকৃত শীতল থাকে, সমুদ্র থেকে এই শীতল বাতাস স্থলভাগের দিকে প্রভাবিত হয়, এতে স্থলভাগ শীতল হয়। আচ্ছা, দিনের বেলাতে কেন সমুদ্র থেকে পানি হচ্ছে স্থলের দিকে যাবে? তার কারণ কি বললো, যে দেখো এই সমুদ্রের পানিটা হচ্ছে ঠান্ডা। তো ঠান্ডা মানে কি, এখানে ঠান্ডা হওয়া সেটা বিষয় না, এখানে কম তাপ পাচ্ছে, ঠান্ডা মানে কম তাপ, মানে বাতাস এখানে বেশি থাকবে। তো আর আমাদের যে জমিতে জমিতে তো তাপমাত্রা বেশি, তার মানে এখান থেকে কি বাতাসগুলা উপরে আকাশে চলে যাচ্ছে না? তো এই যে বাতাস যে আকাশে চলে যাচ্ছে, তখন এই কি হচ্ছে, সমুদ্রের এই বাতাসগুলা দেখতেছে যে কি ব্যাপার, আমার ভাইয়েরা তো ওইদিকে বিপদে পড়ছে, অর্থাৎ এখানে বেশি বাতাস ছিল আর এখানে হয়তো বা কম বাতাস, এই যে এরকম কম বাতাস। হ্যাঁ, তো ও তখনই যখনই দেখবে এইরকম, তখন ও এইদিকে আসা শুরু করবে। তো এইদিকে আসবে, এই যে ঘটনা, তখন ঠান্ডা বাতাস সমুদ্র থেকে আমাদের যে আমরা যেখানে বসবাস করি সেই দিকে আসা শুরু করবে। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। আবার রাতের বেলায় উল্টা ঘটনা ঘটে, রাতের বেলায় স্থল ভাগের বাতাস, অর্থাৎ আমাদের মাটির বাতাসটাই, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেই জায়গাগুলোর বাতাস হয় শীতল, আর এই শীতল বাতাস সমুদ্রের দিকে তখন প্রবাহিত হওয়া শুরু হয়। মানে গ- যখন আবার রাত হয়ে যায় ওই সময় উল্টা ঘটনা ঘটে, এইখানের বাতাসই গরম, মানে এই জায়গাটাই গরম বেশি থাকে। এখন কেন থাকে, জিওলজিক্যাল কি কারণে থাকে, এটা আমরা পরে আরেক সময় শিখবো। তবে এই যে এইখানের বাতাস বেশি গরম, তার মানে কি, এখানে গরম মানে কি, এখানে বাতাস কমে গেছে। আর এই জায়গায় যেহেতু ঠান্ডা, তার মানে এখানে বাতাসের পরিমাণটা ওই জায়গার চেয়ে অবশ্যই বেশি। আমরা কিন্তু শুরুতেই এগুলো আলোচনা করছি যে বাতাস দেখতে কেমন হয়, ও তাপ পাইলে কি হয়, ছড়ায় উপর দিকে চলে যায়। এই যে এখানে বেশি, ও বেশি থেকে কমের দিকে যাবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখিয়ে সুন্দর মতো রিডিং পড়ো, কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানিও। এই যে এখান থেকে তোমরা ঘূর্ণিঝড়ের ব্যাপারটাও জানতে পারবা, ঘূর্ণিঝড়টা কেমন ভাবে হয়। ধরো হতে পারে, এই যে বাতাসটা যে হচ্ছে সমুদ্র থেকে এদিকে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ধরে নাও এই দিন অনেক বেশি তাপ, মানে এত গরম, যার কারণে বাতাসগুলো উপরে এই যে এগুলা দিকে চলে গেছে, হ্যাঁ। তো তখন কি হয়, সমুদ্র থেকে ইয়াটা এদিকে আসবে না বাতাসগুলা, কিন্তু শুধু সমুদ্র থেকে আসবে, কি হতে পারে আশেপাশে কোথাও একটু ঠান্ডা, তো ওই দিক থেকেও আসবে। তো এই যে চতুর্দিক থেকে এসে এখানে ধরো এরকম যখন গোল গোল এরকম ঘোরা একটা অবস্থা সৃষ্টি হবে, এটাকেই বলে ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড় বেশ ভয়ঙ্কর একটা জিনিস, এটা নিয়ে ভবিষ্যতে আবার কোনো সময় আলোচনা হবে। মানে আমার অধ্যায়টা তো শেষ করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা ব্যাপার বিশ্লেষণ করতে গেলে অনেক বেশি সময় যাবে। তো আবহাওয়ার প্রভাব পরিবর্তন ও তথ্য বিশ্লেষণ, এই জিনিসটাও দেখো, সহজ, তাই আমি আর পড়ালাম না। আচ্ছা, আমার ইচ্ছা ছিল আজকে তোমাদেরকে গ্রাফ পেপারটাও শিখাবো, যে গ্রাফ পেপার কিভাবে লিখতে হয়। তবে যেহেতু এটা গণিতেও থাকবে, আমি এই ব্যাপারটা অন্য কোনো একটা সময় আলোচনা করব, এখন সংক্ষেপে বলি যে গ্রাফ পেপারে আমরা দুইটা জিনিসকে প্লট করি, অর্থাৎ একটা একটা অন্য ধরনের জিনিস, এখানে এখানে আর একটা ধরনের, যেমন এখানে সময়, এখানে তাপমাত্রা, মানে এই দিক বরাবর আমরা সময় গণনা করি, এই দিক বরাবর তাপমাত্রা নিচে। আচ্ছা, না থাক, দরকার নেই, তোমরা এটা বুঝতে পারবে না। তারপরেও যেহেতু বলা শুরু করছি আমি বলি যে এখানে সময় যখন থাকে, ধরো 8 সেকেন্ডে তাপমাত্রা কত ছিল, 26 ডিগ্রি, তো এখানে 26-এ ফোঁটা দেয়। তো এইভাবে মানে কত কত সেকেন্ডে বা কত মিনিটে কত তাপমাত্রা ছিল, এই জিনিসগুলো আমরা একটা একটা করে এভাবে ফোঁটা দিয়ে এই গ্রাফ পেপারে লিখি আর কি, তারপরে এই ফোঁটাগুলোকে যুক্ত করে দিই। তো এগুলো যখন যুক্ত করে দিই, তখন এই যে এরকম দেখতে হয়। এইটা দেখে আমরা কি বুঝতেছি, যে দেখো 6টার দিকে তাপ কম থাকে, 7টার দিকে আবার সমান, তারপরে আবার বাড়তিছে বাড়তিছে, এদিকে এগুলো উপরের দিকে যাওয়া মানে বেশি হওয়া, এখানে আবার একই আছে সমান, এরপরে আবার রাত হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে। মানে তোমরা কি আমার কথা বুঝতেছো? এটা হচ্ছে সকালবেলা, তখন সকালবেলা তো তাপমাত্রা কম থাকে,
এরপর তাপমাত্রা বাড়া শুরু হয়। এই যে দিনের বেলা অনেক বেশি তাপ থাকে, তারপরে আবার ধীরে ধীরে রাত হওয়ার বা বিকালের দিকে যেতে যেতে তাপমাত্রাটা কমে যায়, এটাই বুঝাইছে। আচ্ছা, এখন মেঘ দেখে পূর্বাভাস অর্থাৎ মেঘ সম্পর্কে আমরা জানবো, কারণ মেঘ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখা যাবে যে মেঘ যদি থাকে, সূর্যকে ঢেকে রাখে, তখন ওই দিনটাতে হচ্ছে তাপমাত্রা কম থাকে। আবার এমন হচ্ছে যে মেঘের কারণেই তো বৃষ্টি হয়। তো এই ব্যাপারগুলো হচ্ছে যার কারণে মেঘ সম্পর্কে আমাদের পড়তে হবে। তো মেঘ হলো আকাশে ভাসমান পানির কণা, যেটা আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি, বাট এটা তোমাদেরকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে। মেঘ কি? মেঘ হলো আকাশে ভাসমান পানির কণা। এরা সাদা, ধূসর, কালো তুলার মতো বস্তু যা আকাশে ভেসে বেড়ায়। মেঘের উচ্চতা ও গঠনের উপর ভিত্তি করে মেঘের শ্রেণীকরণ করা হয়। মেঘকে 10টি শ্রেণীতে ভাগ করা হয়, অর্থাৎ মেঘ ভাগ হচ্ছে 10টা ভাগে। 10 ধরনের মেঘ আমরা দেখতে পাই। তো তার মধ্যে আমাদেরকে আপাতত প্রাথমিকভাবে 4 ধরনের মেঘ নিয়ে আলোচনা করছে। তো বৈশিষ্ট্য অনুযায়ী 4 ধরনের মেঘ চলো আমরা পড়ে ফেলি। তো সাদা তুলা, সাদা তুলা বা পালকের মতো আকাশে অনেক উপর দিকে ভাসে, তাকে আমরা সাইরাস মেঘ বলি। এই মেঘ থেকে বৃষ্টিপাত হয় না। তাহলে চলো দেখি সাইরাস কেমন। এই যে ছোপ 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 হালকা যে সাদা সাদা মেঘটা, এটাকে সাইরাস বলে। আচ্ছা, এরপরে ধূসর বা সাদা স্তূপ, অর্থাৎ যেগুলো একদম স্তূপ মানে ঘন হয়ে বেশি আকারে থাকে, সেগুলো দেখতে ফুলকপির মতো। তো এই মেঘের নাম হচ্ছে কিউমুলাস। তো কিউমুলাস মেঘ থেকে বজ্রপাত সহ বৃষ্টি হয়, অর্থাৎ এই যে দেখতে যদিও ফুলকপি, কিন্তু এই মেঘটা বেশ ডেঞ্জারাস, কারণ এখান থেকে বজ্রপাত হয়। হ্যাঁ, বজ্রপাত হওয়া মানে বিপজ্জনক ব্যাপার। তো কিউমুলাস মেঘ থেকে কি হয়? বৃষ্টি, এবং শুধু বৃষ্টি না, সাথে কি হয়? বজ্রপাতও হইতে পারে। এরপরে বলতেছে পাতলা পর্দার মতো ধূসর রঙের মেঘ পুরো আকাশ ছেয়ে থাকে, এই মেঘকে স্ট্রেটাস মেঘ বলে। এই মেঘ কখনো কখনো হালকা বৃষ্টি সৃষ্টি করতে পারে। এই যে স্ট্রেটাস মেঘ, এই যে হালকা ধূসর মানে হালকা ছাই কালার যে মেঘগুলা, ওইটা। আর নিম্বাস মেঘ লাস্ট প্রশ্ন আমাদের, বা লাস্ট মেঘটা যেটা সম্পর্কে জানবো। আম, ধূসর কালো মেঘ যা আকাশ পৃথিবীর খুব কাছাকাছি থাকে, তা হলো নিম্বাস। এই মেঘের কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। তো এই মেঘ তো দেখলেই বুঝতে পারবো যে এ পুরা মানে ঝড়, মানে এমন ঝড় তোলে। আচ্ছা, তো নিম্বাস মেঘ থেকে বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়, এগুলো আমরা মনে রাখবো। মানে তোমরা মনে রাখবে আর কি, আমার আপাতত এগুলোর কোনো কাজ নাই। আচ্ছা, এগুলা দেখো, সহজ। আমাদের জীবনে আবহাওয়ার প্রভাব, এটাও খুব সহজ। মেঘ কিভাবে তৈরি হয়, মেঘ কিভাবে তৈরি হয় এটা আমরা শিখে ফেলছি। আবহাওয়ার সাথে হচ্ছে মেঘের কিভাবে সম্পর্ক, মানে পানির কিভাবে সম্পর্ক। পানির অবস্থাই হলো মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির। আচ্ছা, কুয়াশা, শিশির এগুলো তো তোমরা সবাই চেনো না? আচ্ছা, তাহলে বলি, যেহেতু নতুন কিছু আসলো, কেউ কেউ হয়তো অজানাও থাকতে পারে। মেঘ তো আমরা চিনে ফেলছি যে ওই জলীয় বাষ্পের যে রূপটা, অর্থাৎ বাতাসের, এগুলো যদি বাতাস হয়, এগুলো যদি বাতাস হয়, এই বাতাসের সাথে যখন হচ্ছে একটু একটু করে পানি যুক্ত থাকে, এই জিনিসটা মেঘ বলে। হ্যাঁ। আচ্ছা, মেঘ সাদা হয়, কালো হয়, এগুলা কেন? দেখো, সাদা মেঘ মূলত ওইটাকে সাদা দেখায় কারণ ও সব ধরনের আলো রিফ্লেক্ট করে, অর্থাৎ আহ না থাকে, এগুলো বোঝার দরকার নাই। মূলত মানে মেঘ সাদা কালো কেন, এগুলো বড় ক্লাসের পড়া, বা কোনো সময় হয়তো নাও লাগতে পারে। আম, খালি এটা বোঝো যে সাদা মেঘ আম, সব ধরনের আলো তরঙ্গ ছাড়তে পারে আর কি, মানে সব ধরনের আলো সুন্দরভাবে পাস হইতে পারে। আর কালো মেঘে ওইখানে পানি বেশি থাকে, যার কারণে সূর্যের আলো সহজে ঢুকে বের হইতে পারে না, যার কারণে এটা ধরে নিতে পারো যে অন্ধকার বা কালো দেখায় আর কি। জাস্ট হালকা একটু বর্ণনা করলাম আর কি। তো এখন ঘটনা হচ্ছে, মেঘও চেনো, বৃষ্টিও চিনলা। কুয়াশা কি? কুয়াশা আমরা শীতকালে দেখছি না, যে ওই যে আম, কি বলে ওটাকে, সাদা সাদা, মানে শীতকালে সামনের দিকেও আমরা দেখতে পাই না। আহ, ওইটাই কুয়াশা। আর শিশির কি? এই যে ধরো ঘাস, গাছপালাতে যে ছোট ছোট পানির ফোঁটা লেগে থাকে, এটাই হচ্ছে শিশির। মানে শীতকালেই আমরা এগুলো দেখতে পাই, কুয়াশা আর শিশির। তো কুয়াশা কি তাহলে? কুয়াশা কিছুই নয়, বাতাসই আর কি। এই বাতাসটাই যখন হচ্ছে আহ এই মেঘ হওয়ার জন্য ও কিন্তু আকাশে চলে যায়। এরকম হওয়ার পরে ও আকাশে চলে যায়। আর এ কি করে, ওই শীতকালে কি হয়, ও আকাশে যায় না, ও আমাদের সামনে আশেপাশে থাকে। তো ওই এই যে এই কি বলে এটাকে,
এই মেঘের কণার মতো জিনিসটাই যখন আমাদের মাটির এইদিকে অর্থাৎ আশেপাশে আমাদের চোখের সামনে থাকে, সেটাকে আমরা হচ্ছে কুয়াশা আকারে দেখি। আর শিশিরটা কি, এই জিনিসগুলাই যখন হয়তো বা গাছপালার সাথে লেগে যায়, তখন ও পানি মতো হয়ে থাকে, পানির ছোট ছোট ফোঁটা। তো এই জিনিসটাই হচ্ছে শিশির। হ্যাঁ, এই যে এখানে কুয়াশা এবং শিশির সম্পর্কে বলছে। আশা করি এগুলো পড়লে বুঝতে পারবা। সহজ আছে, হ্যাঁ। উম বৃষ্টি কিভাবে হয় এই জিনিসটা তোমাদেরকে কিভাবে বলছিলাম আমি। দেখো এখানে আমি চিত্র আঁকায় দেখাই। ধরে নাও এটা একটা নদী। হ্যাঁ, এখানে পানি আছে, এখানে সূর্য। তো এই সূর্য থেকে তাপ যখন এখানে আসে, তখন ওই যে বাতাসের সাথে ছোট ছোট ফোঁটা আকারে পানিগুলা উপরে আকাশের দিকে উঠে যায়। তো ও তো উঠে গেল, মানে ওর ভিতর তাপমাত্রা বেশি, কিন্তু আকাশে যত উপরের দিকে উঠতে থাকে না, ওর তাপমাত্রা আবার উল্টা কমতে থাকে, তাপমাত্রা উপরের দিকে কমে যায়। আর আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে দেখছি, একটা সময় বরফ থাকে, বরফ থেকে পানি হয়, পানিকে আরো তাপ দিলে সেটা এই যে এরকম বাষ্প আকারে উঠে যায়। তো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ আম, পানি তাপমাত্রার উপর নির্ভর করে। তো চিন্তা করো তো, যখন সূর্যের আলো এখানে পড়তেছে, তখন ও গরম পানিগুলা আকাশের দিকে নিয়ে যাচ্ছে। আকাশের দিকে তো যাচ্ছে বুঝলাম, ও আবার উপরে গিয়ে ও আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা যখন হবে, তখন ও ধীরে ধীরে আবার পানির মতো হওয়া শুরু করবে, একটা অপরটার সাথে ফোঁটা ফোঁটা আকারে যুক্ত হবে। তো যুক্ত হতে থাকবে, সমস্যা নেই, মেঘ তো একসাথেই থাকে তাই না? তো ওদের ভিতরে ঠান্ডা হওয়ার কারণে একে অপরের সাথে যুক্ত হইতে হইতে যখন দেখবে যে ভারী জিনিস কি সহজে আমরা উপরে রাখতে পারবো না, তখন ও আর নিজের শরীরটা আর উপরের দিকে রাখতে পারে না, তখন ও নিচের দিকে পড়া শুরু করে। আর আমরা তখনই দেখতে পাই ফোঁটায় ফোঁটায় বৃষ্টি। আমার গলায় ব্যথা হয়ে যাচ্ছে, অনেক লম্বা ক্লাস হয়তো বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি এখন কিছুটা সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আমার বিশ্বাস আমি যেভাবে বললাম, বলার পরে তোমরা যদি বই ঠিক মতো পড়ো সবকিছু বুঝতে পারবে। আচ্ছা। হুম, পানি চক্র। পানি চক্র কিছুই না, এই যে এই টপিকটা, মানে বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প হওয়া। তো বরফটা কেন হচ্ছে, দেখো, উম এই জিনিসটা তোমাদেরকে পড়াইতেই হবে, ফাঁকি দিয়ে লাভ নেই। আরো কত কিছু আছে, ও আচ্ছা প্রায় শেষের দিকে, হ্যাঁ। এটা পড়ি জাস্ট। পানি চক্রটা কি, বরফ থেকে বললাম পানি হওয়া, পানি থেকে বাষ্প হওয়া, তাহলে পানি চক্র কি? না, এটা আমার ভুলই হইলো, তোমাদের জন্য এই ক্লাসটা আরো হচ্ছে আমার আহ লম্বা ক্লাস নিতে হইতো, মানে সংক্ষেপে আরো দুই তিনটা ভাগে ভাগ করলে ভালো হইতো। তাও দেখি তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। মানে এখানে পড়ার মতো অনেক কিছু ছিল, হ্যাঁ। আমি হয়তোবা নিজের দিক থেকে একটু ফাঁকি দিয়ে ফেলছি, তবে তারপরে আমার বিশ্বাস আমি যতটুকু বলেছি সবকিছু তোমাদের বোঝার কথা। তো বরফ থেকে পানি, পানি থেকে বাষ্প হওয়া, এটাই হচ্ছে পানি চক্র। এবং এই জিনিসটা কেন হবে? তাপের প্রভাবে, তাপমাত্রার প্রভাবে, হ্যাঁ, তাপমাত্রার পরিবর্তনের জন্য। আচ্ছা, যাই হোক, তাপমাত্রার পরিবর্তনের জন্য। এখন ওইটা আমাদের মূল কথা না, আমাদের মেইন কথা হচ্ছে যে কি ঘটনা ঘটে, চলো আমরা দেখি। পানির আরেক নাম জীবন। পানি আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য উপাদান, কিন্তু এই পানি সর্বদা একই অবস্থায় থাকে না। প্রকৃতিতে একে আমরা বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হতে দেখি। আজ আমরা একটা মজার বিষয় শিখব, যে একটা বোতলের পানি থেকে সামান্য পরিমাণ পানি টেবিলের উপর ঢেলে দিই। আচ্ছা, এত কিছু আমাদেরকে দেখতে হবে না। কেন দেখতে তোমরা ভয় করো না, আমি এই যে দেখাচ্ছি, পানি চক্রটাই দেখাচ্ছি। দেখো, আমরা চিত্র থেকে বোঝার চেষ্টা করি, ওইখানে অহেতুক হাবিজাবি কথা লেখা থাকে। আচ্ছা, খেয়াল করে দেখো, যে এখানে হচ্ছে সমুদ্র ছিল, এবং সমুদ্র থেকে তাপ, সূর্যের তাপে বাষ্পীভবন হচ্ছে। বাষ্পীভবন জিনিসটা কি? আহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। বাষ্পীভবন কি? এই যে পানি থেকে বাষ্প হওয়ার যে প্রক্রিয়া, এটাই বাষ্পীভবন। অর্থাৎ আগে ছিল পানি, পানিটাই হালকা হয়ে যখন উড়ে যায়, এই জিনিসটাই হচ্ছে বাষ্প, আর সেই প্রক্রিয়াটাকেই বলে বাষ্পীভবন। অর্থাৎ সমুদ্রের থেকে বা যেখান থেকেই হোক না কেন, সূর্যের আলো বা তাপের প্রভাবে যখন পানি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। তো এই বাষ্পীভবন প্রক্রিয়ায় এগুলো সব বইয়ে লেখা আছে, সমস্যা নাই। তো পানি থেকে যখন এই যে এরকম বাষ্প হয়ে যাচ্ছে, তখন তো মেঘ হচ্ছে। এই মেঘটা বাতাসের জন্য আবার এই দিকে যাচ্ছে, যাই এখানে বৃষ্টি হচ্ছে। কিন্তু কোনো কোনো মেঘ
বৃষ্টি না হয়ে পাহাড়ের ওইখানে যায়। পাহাড়ের যেখানে ধরো কিছু কিছু পাহাড় থাকে যেখানে আগে থেকে বরফে ঢাকা, তো বরফে ঢাকা পাহাড় গুলাতে যখন এই মেঘগুলা গিয়ে ধাক্কা দেয়, তখন ওইখানে বরফ আকারে আবার মানে পানি কি, এই বৃষ্টি কেন হচ্ছে বলতো? কারণ এইখানে মেঘটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার ফলে ওই আম, যে বাষ্পগুলো ওইগুলো আবার ঘনীভবন হচ্ছে, অর্থাৎ একটা অপরটার সাথে লেগে ঘন হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট এইরকম থাকতে থাকতে সেটা আবার এইরকম এইরকম সাইজ হয়ে যাচ্ছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি। আগে ছিল এরকম ফোঁটা ফোঁটা, এখন এই যে এরকম বড় বড় হচ্ছে। তো এইরকম হয়ে এই যে এটা বৃষ্টি হয়। কিন্তু কেউ কেউ আবার এইরকম না হয়ে আরো আকাশের আরো উপরে দিয়ে গিয়ে সরাসরি পাহাড়ের ওইখানে যখন যায়, তখন ওইটা আরো হচ্ছে তোমার ইয়া হয়ে যায়, মানে বরফে পরিণত হয়। তো বরফে পরিণত হলে হইলো, তখন আবার এখানেও যখন সূর্যের আলো পড়ে তখন বরফগুলা গলে আবার পানি হয়। পানি হয়ে পানি হয়ে পানি হয়ে আবার সমুদ্রে আসে, নদীতে আসে। সেটাই আবার সূর্যের আলো তাপ পেয়ে বাষ্পীভবন হয়, অর্থাৎ বাষ্প হয়। বাষ্প থেকে আবার ঘন হয়, ঘন থেকে হয় বৃষ্টি হয়, না হয় বরফ হয়। সেখান থেকে আবার গলে এভাবে আসে। আর এই যে এটা চক্র আকারে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, এই ব্যাপারটার নামই দিব হচ্ছে আমরা পানি চক্র। আশা করি বোঝাতে পারছি। তোমরা এই জিনিসটা আবার সুন্দর করে পড়ে নিও। হুম। আচ্ছা, আমি কয়েকটা সমস্যার সমাধান করে দেই। নিচের কোনটি আবহাওয়ার উপাদান নয়? হ্যাঁ, তাপমাত্রা তো একদম বস। আর্দ্রতা, হ্যাঁ এও আছে। পূর্ণিমা, হ্যাঁ পূর্ণিমা, এটাকে তো আমরা ওই যে মহাকাশের অধ্যায়ে দেখছিলাম মনে হয়, মহাকাশটা মহাবিশ্বের একটা অধ্যায়। তো পূর্ণিমা তো হওয়ার কোনো অপশনই নাই। বায়ুপ্রবাহ। তার মানে এই কয়টা হচ্ছে আবহাওয়ার উপাদান। আর এখানে প্রশ্ন করছে কি উপাদান নয় কোনটি, এই যে তার মানে পূর্ণিমাই হচ্ছে সঠিক উত্তর, কারণ ও তো আবহাওয়ার উপাদান নয়। ঠিক আছে, আপনার সঠিক উত্তর কোনটা? পূর্ণিমা। পূর্ণিমা আবহাওয়ার কোনো উপাদান নয়, বাকি তিনটাই আবহাওয়ার উপাদান। কোনো পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? বাষ্পীভবন। তার মানে কোনো প্রক্রিয়া, কোনো পদার্থ, অর্থাৎ পানিও তো একটা পদার্থ তাই না? যখন সমুদ্রে থাকে, এগুলো সমুদ্রের পানি চিন্তা করো। আর উপরে ধরো এটা সূর্য। তো এটা তাপের প্রভাবে কি হয়? ও ধীরে ধীরে ছোট 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 হয়ে বাষ্প হয়ে যায় না, অর্থাৎ মেঘ হয় না? এই প্রক্রিয়াটার নাম কি? বাষ্পীভবন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পানিকে তাপ দিলে বাষ্প হয়ে উড়ে যায়, এখানে কি ঘটে? সেম, বাষ্পীভবন। পানিকে তাপ দিলে বাষ্প হোক বা সূর্যের তাপে হোক, যেভাবেই হোক, তাপ দিলে সেটা বাষ্প হয়, উড়ে যায়, আর এই ব্যাপারটা হচ্ছে বাষ্পীভবন। ঘনীভবন কি ছিল বলতো? উত্তর কিন্তু এটাই সঠিক, কিন্তু ঘনীভবন কি ছিল? ওই যে ওই বাষ্প থেকে যখন হচ্ছে পানিতে পরিণত হয়, অর্থাৎ উল্টা ঘটনা ঘটলো। আগে কি হয়েছে? পানি থেকে বাষ্প হয়েছে, তখন সেটা হচ্ছে, সরি, পানি থেকে বাষ্প হয়েছে, সেটা হচ্ছে বাষ্পীভবন। আর বাষ্প থেকে পানি হওয়াটা হচ্ছে ঘনীভবন। সাদা পালকের মতো মেঘগুলাকে কি বলে? কার্পাস নাকি মেঘ পড়লাম আমরা? দেখতেছি, থামো। আমার এই এই যে সাদা তোলা সাইরাস, সরি, সাইরাস মেঘ। হ্যাঁ, তোমরা লিখে নিও। তাহলে এটার উত্তর কি হবে? সাইরাস। বাতাসের আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাতাসের আর্দ্রতা বেশি মানে কি? আচ্ছা, বেশি বানানটা হিস্যিকার দিছে। আচ্ছা, যাই হোক, বাতাসের আর্দ্রতা বেশি মানে বাতাসটা ভেজা বেশি, তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই বেশি হবে। বানানটা ঠিক করে নিও, হ্যাঁ। আচ্ছা, কুয়াশা গাছের পাতার সংস্পর্শে হলে কি হয়? শিশির হয়। তোমাকে তো আমি বললাম না, কুয়াশা থাকে, সেই কুয়াশাগুলো যখন আবার গাছের পাতার সাথে লাগে তখন সেটা শিশির হয়। আর সংক্ষিপ্ত বর্ণনামূলক এগুলো তোমরা নিজেরাই পারবা। কোথাও কোনো সমস্যা হলে জানাবা। আর আমি এই প্রশ্ন কয়টার প্রয়োজনীয় উত্তর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে চেক করবা। ক্লাসের সম্পূর্ণ নোট, অর্থাৎ কি কি গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে পড়তে হবে, মনে রাখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, সেগুলা আমি নিচে কমেন্টে দিয়ে রাখবো বা ভিডিওর ডেসক্রিপশনে পাবা। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। ধন্যবাদ যারা ধৈর্য সহকারে এতক্ষণ ক্লাস দেখছো। হয়তোবা সবকিছু তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে কোনো সমস্যা থাকলে আমি অবশ্যই তোমার জন্য আছি, তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক দিও। এই হচ্ছে একটা মানে রিকোয়েস্ট আর কি। যাই হোক, রিকোয়েস্ট না, মানে তোমাদের ইচ্ছা হলে করবো, না হলে না, সমস্যা না, কিন্তু কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে হবে। আমি চাই তোমরা সবাই ভালো করো। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।